বাপ কা হিন্দুস্তান তো আমাদের, কারণ আমরা কিন্তু এখানে বাই বার্থ জন্ম নিলাম আর ভারতবর্ষে নেই, আমরা বাই চয়েস ছিলাম। আমার কাছে অপশান ছিল পাকিস্তান বাংলাদেশ, আমি কিন্তু পাকিস্তানকে আমার দেশ মনে করিনি, কারণ আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতে আমার পূর্বপুরুষের দেহের হাড় ক্ষয়ে আছে, রক্ত এই মাটিতে আমাদের পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামীদের রক্ত মিশে আছে। কোথায় যাব আমি, কি আছে আমার ওখানে? আর পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়াই করে প্রথম সারিতে কেউ থাকে তা আমরা মুসলিমরা থাকবো। পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়াই করতে গিয়ে আমাদের দেশকে ভারতবর্ষকে বাঁচাতে হয় তাহলে আমরা মুসলিমরা বুক পেতে কিন্তু এগিয়ে যাবো প্রথমে। যেভাবে বীর আব্দুল হামিদ ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল পাকিস্তানে দিয়ে নিজে ভস্য হয়ে গেছিলো, আমরা ওই বীর আব্দুল হয়েছিল যাতে খেটে খাওয়া মানুষ, মুচি, মেথর, দলিত, আদিবাসী বা সংখ্যালঘু সমাজ যাতে বঞ্চিত না হয়। কারণ একটা সময় গিয়ে আবারও যদি ব্রাহ্মণ্যবাদী যদি সরকার গঠন হয় এবং তারা ক্ষমতায় বসে, তাহলে এই দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গ লোকেদেরকে মরতে হবে। সেটাই হচ্ছে, এটা দুঃখ আমাদের জন্য, সত্যি মানে চরম দুর্দশার অবস্থা যে 78 বছর আমাদেরকে লড়তে হচ্ছে সংবিধান বাঁচাও। যে সংবিধান দেশকে সাজিয়ে দিয়ে গেল, যে সংবিধান একটা ভাঙ্গা দেশকে, ব্রিটিশরা যে দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, সেই ভাঙ্গা দেশকে আস্তে আস্তে জুড়ে একটা প্রগতিশীল একটা রাষ্ট্র হিসেবে তৈরি করছিল, সেই সংবিধানকে আবার নষ্ট করে এরা ওই ব্রাহ্মণ্যবাদী কয়েকজন ক্ষমতায় বসবে, মনুবাদীরা কয়েকজন ক্ষমতায় বসবে, সেখানে দলিত, আদিবাসী বা সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তারা যাতে ক্ষমতায় আসতে না পারে, তারা যাতে ক্ষমতাকে প্রশ্ন করতে না পারে, তারা যাতে স্কুল কলেজে ঠিকঠাক পড়াশুনো করতে না পারে, তারা যাতে হসপিটালে ঠিকঠাকভাবে চিকিৎসা না পায়, তারা যেন সারা জীবন ভিক্ষা চায়, বেঁচে থাকার জন্য ভিক্ষা, যে আমার প্রাণ ভিক্ষে দিন, আমাকে খেতে দিন, মানে আজীবন এরা ফুটপাতের মতো যেন তাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা চায়, তাদের কাছে আহার, তাদের কাছে খাদ্য বস্ত্রের জন্য সবসময় যেন ভিক্ষে চাই, ভিক্ষুক বানিয়ে ফেলছে। আজকে ভাবুন, যে দলটা ভারতবর্ষ শাসন করছে তাদের কোনো ইতিহাস নেই ভারতবর্ষকে স্বাধীন করার, তাদের ভারতবর্ষের এই ক্ষমতায় বসার কোনো অধিকার ছিল না, কিন্তু বাই ফল্ট, বাই চান্স তারা যাই হোক একটা অ্যাক্সিডেন্টালি তারা একটা সরকারে বসে আছে। তারা আজকে যে দেশের সংবিধান এই মানুষকে অধিকার দিয়েছে যে একটা নাগরিক, সে মুচি হোক, মেতর হোক, দলিত হোক, ফুটপাতে বসে থাকা একটা ভিক্ষুক হোক, তারও যেমন সমান অধিকার, একজন ব্যবসায়ী, একজন কর্পোরেট, একজন বিত্তশালী, ভারতবর্ষের আদানি আম্বানি সবার কিন্তু সমান অধিকার, কিন্তু তারা ধাজিয়া উড়িয়ে দেয়, মানেই না। কেমন সংবিধান কি দুর্বল? সংবিধান দুর্বল নয়, কারণ খারাপ লোকের কাছে বা দুষ্টু লোকের কাছে ক্ষমতাটা চলে গেছে। হয় না কিছু কিছু সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই দুর্ঘটনাটাই ঘটেছে। আর এই দুর্ঘটনার ফলে আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা মনে করছে তারা সংবিধান তুলে দিয়ে তারা 2-4 জন আদানি আম্বানিকে নিয়ে সরকার চালাবে, আর পিছিয়ে পড়া মানুষরা, দলিত, আদিবাসী, মুসলিম, সংখ্যালঘু সমাজ এভাবেই পিছিয়ে মরতেই থাকবে। তারা তাদের পায়ে কুচলে দেবে, এদেরকে পদপিষ্ট করে মেরে দেবে, আর এভাবে আদানি আম্বানিদের হাতে সব কিছু কর্পোরেট জমি জমা বিক্রি করে দিয়ে দেশটাকে তাদের হাতে তুলে দেবে। এটা তো কলমে এটা জন্য ব্রিটিশ শাসন চলছে। ব্রিটিশরা কী জন্য এসেছিলো? এখানে ব্যবসা বাণিজ্য করতে এসে আমাদেরকে দলদাস বানিয়ে দিয়েছিল, আমাদের ভারতীয়দেরকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। তো বর্তমান যে সরকার, বিজেপি সরকার, আরএসএস, তারাও তো কৃতদাসে বানিয়ে দিয়েছে। কি আছে বলুন তো আমাদের? একদম, তারা আসল তো দেশদ্রোহী তারা, আসল দেশদ্রোহী তারা, যাদের আজকে এই ক্ষমতায় বসার কোনো যোগ্যতা ছিল না। তারা একের পর এক আর্টিকেল, একের পর এক সংবিধানের অনুচ্ছেদকে লঙ্ঘন করছে এবং একের পর এক সাম্প্রদায়িক যে দাঙ্গা যে সৃষ্টি করছে জায়গায় জায়গায়। এবং আরএসএস বলছে আমি গর্বিত, আমি আরএসএস করি। আরে কিসের গর্ব? আপনি বলুন না আপনি গর্বিত, আপনি ভারতবাসী, আপনি গর্বিত, আপনি সংবিধান পেয়েছেন এইরকম একটা ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিক দেশে, যে সংবিধান ছাড়া এই দেশকে চালানো সম্ভব নয়। আপনি আরএসএসকে নিয়ে গর্বিত বোধ করছেন। কি আছে আরএসএসের কাহিনী? যে আরএসএস ব্রিটিশদের মুচলেখা লিখেছিল, বারবার ব্রিটিশদের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব না। তাহলে সেই আরএসএস আজকে ক্ষমতায় বসে তারা গর্ববোধ করছে সংবিধান তুলে দেবে, তারা আরএসএস করে হিন্দুত্ব রাজ কায়েম করবে। হিন্দু রাজ মানেটা কি? যে রাষ্ট্রে সবাই ভালো থাকবেন, কিন্তু ওদের হিন্দু রাষ্ট্রে হচ্ছে কি দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মুসলিম সমাজ থাকবে না, তাদেরকে যেখানে পারো হত্যা করো, যাদেরকে যেখানে পারো মারো। আসলে ওরা জানে না এখানে আদানি আম্বানিদের এত ক্ষমতা তুলে দিয়ে তারাও মরছে। তাহলে আরএসএস এবং বিজেপির মূলত যে প্রোপাগান্ডা, ওরা সংবিধান তুলে দেবে, সংবিধান তুলে দিয়ে ওরা কী করবে? হিন্দু রাষ্ট্র করবে। কোন হিন্দু রাষ্ট্রের কথা বলছেন? এই দেশ কখনো হিন্দু রাষ্ট্র হবে না। যতই বলুন, আপনি বলুন যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে কি দেশটা আবার ভাগাভাগি হবে? মুসলমান দলিত আদিবাসী কোথায় যাবে? তার মানে কি মারপিট হবে, রক্তপাত হবে? শুধু কি দলিত মুসলমান মরবে, আর ওদেরকেও মরতে হবে? অর্থাৎ আবার একটা নতুন করে গৃহযুদ্ধ, নতুন করে আরও দেশকে ভাগ করতে হবে। আপনি যদি বলেন মুসলিমদের পাকিস্তানে পাঠাও, পাকিস্তান নিয়ে নেবে? ওরা তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরছে। বাংলাদেশ নিয়ে নেবে?
ওরা তো নিজেদের মধ্যে কামনাকামনি করে মরছে। তাহলে এটা হচ্ছে কল্পনায় সব কিছু ভালো লাগে। এটা হচ্ছে দিবা স্বপ্ন, দিনের বেলা স্বপ্ন দেখছে। বলে তো যে যারা ওই গাড়ি ধরে টেনে ওপারে করে দেবো, বাপকা হিন্দুস্তান নয় এটা। আরে বাপ কা হিন্দুস্তান তো আমাদের, কারণ আমরা কিন্তু এখানে বাই বার্থ জন্ম নিলাম আর ভারতবর্ষে নেই, আমরা বাই চয়েস ছিলাম। আমার কাছে অপশান ছিল পাকিস্তান বাংলাদেশ। আমি কিন্তু পাকিস্তানকে আমার দেশ মনে করিনি, কারণ আমি এই মাটিতে জন্মেছি। এই মাটিতে আমার পূর্বপুরুষের দেহের হাড় ক্ষয়ে আছে, রক্ত এই মাটিতে আমাদের পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামীদের রক্ত মিশে আছে। কোথায় যাব আমি? কি আছে আমার ওখানে? আর পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়াই করে প্রথম সারিতে কেউ থাকে তা আমরা মুসলিমরা থাকবো। পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়াই করতে গিয়ে আমাদের দেশকে, ভারতবর্ষকে বাঁচাতে হয়, তাহলে আমরা মুসলিমরা বুক পেতে কিন্তু এগিয়ে যাব প্রথমে। যেভাবে বীর আব্দুল হামিদ ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল পাকিস্তানে, দিয়ে নিজে ভস্ম হয়ে গেছিলো, আমরা ওই বীর আব্দুল হামিদের উত্তরসূরি। আমরা জবাব দিতে জানি। বাংলাদেশকে আমরা কিছু মনে করি না। আমাদের লড়াই হবে চীনের সাথে, আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে। কি লড়াই করবো আমরা ওদের তো আমরা কনিষ্ঠ আঙ্গুলে একটু চাগিয়ে দিলে তো ওরা পিছলে পড়ে যাবে। তাহলে আমাদের লড়াই হওয়ার কথা ছিল চীন কেন এগিয়ে যাচ্ছে টেকনোলজিতে, আমেরিকা কেন সারা বিশ্বকে হুঙ্কার দিচ্ছে। কাল যদি ভেনেজুয়েলা, ইরানের মতো আমাদের দেশে আমেরিকা আঘাত করে, তাহলে আমরা সেই প্রতিহত করতে পারবো কি না, আমাকে তো সেই জন্য প্রস্তুতি রাখতে হবে। কেন আমি পাকিস্তানের সাথে লড়াই করার জন্য আমি ভয় পাবো? পাকিস্তান কে? পাকিস্তান কি? বাংলাদেশ কি? তাহলে আমার ভয় পাওয়ার কথা, আমার সামরিক শক্তি, আমার অস্ত্র, আধুনিক অস্ত্র যদি আরও উন্নত মানের হয়, আমি যদি ব্রিটেন, আমেরিকা, রাশিয়ার মতো সাম্রাজ্যবাদী শক্তির সাথে আমি মোকাবিলা করতে গিয়ে, তার জন্য তো আমাকে প্রস্তুতি নেওয়া উচিত। তার জন্য আমাকে ইসরোকে বেশি বেশি টাকা অনুদান দেওয়া উচিত। তার জন্য আমাকে মিসাইল, অত্যাধুনিক জেট, ফাইটার জেট বানানো উচিত। কেন এখনও এই ভারতবর্ষে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে ভারতবর্ষের আমাদের ইঞ্জিনিয়াররা, টেকরা, তারা কি ওখানে লিড করছে। আজকে আমাদের দেশ একটা যখন ফাইটার জেট বানাচ্ছে, ইঞ্জিনটা নিয়ে আসছে আমেরিকা থেকে। কেন? তাহলে এটা যারা করছে, নরেন্দ্র মোদী, এত লজ্জা হওয়ার কথা নেই। এরা সবসময় দেশ, ওরা দেশের কি ভালোটা করেছে বলুন? কেন আমাকে আছে এই 21 শতাব্দীর কাছাকাছি এসে আমার ফাইটার জেট অন্য দেশ থেকে আমি নেব? তারা তো আমার একটা ফল্ট করতেই পারে, বা তারা যে আমাকে রাফায়েল কিনতে হচ্ছে ফ্রান্স থেকে। কেন? এরা কখনো দেশকে এগিয়ে নিতে চায় না। যদি এরা চাইতো, তাহলে নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেশটাকে এইভাবে ধ্বংসের মুখে ঠেলে দিত না। আজকে কিন্তু আমাদের ভারতবর্ষ যে একটা শক্তিশালী দেশ, এতে কোনো প্রমাণ নেই। কিন্তু আমাকে তো বিশ্বের সাথে কম্পিট করতে গেলে তো আমাকে আধুনিক অস্ত্রে, আধুনিক প্রযুক্তিতে আমাকে এগিয়ে যেতে হবে। আমার নাগরিক খেতে পাচ্ছে না, দলিত আদিবাসী ভুখা মরছে, রাস্তায় শুয়ে মরছে, তাদেরকে তো অধিকারটা দিতে হবে। আপনি যখন অধিকার দিতে ব্যস্ত, তাদের শিক্ষা স্বাস্থ্য দিতে ব্যর্থ, আপনি আদানি আম্বানিদের পেট ভরছেন, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য মুনাফা অর্জন করাচ্ছেন, অর্থাৎ কর্পোরেটদের দালাল হয়ে যাচ্ছেন সরকারে বসে। তো ইংরেজদের থেকে তো আপনার আরও থার্ড ক্লাস। ইংরেজরা এসেছে, কিছু তো হয়তো দিয়ে চলে গেছে, কিন্তু আপনারা তো নিজের দেশেই থেকে নিজের দেশের মানুষের সাথে গাদ্দারি করছেন। গতকালকে দেখা গেল যে স্টুডিওতে বসে মহিউর রঞ্জন রোহিঙ্গা বলে চেঁচাচ্ছিল। গতকালকে তাকেও হেয়ারিংয়ে ডাকা হয়েছে। দেখুন, প্রত্যেকটা দেশে পৃথিবীর অনুপ্রবেশ আছে, আমেরিকাতে অনুপ্রবেশ আছে, কিন্তু সংখ্যায় কম আর বেশি। কিন্তু এটা পরিষ্কার বলে রাখা দরকার যে বাংলাদেশ, পাকিস্তান থেকে কোনো মুসলমান এখানে আসেনি। যদি 2-4টা আসে, ওটা স্বাভাবিক হতেই পারে। প্রত্যেকটা দেশে ঢোকে, বার হয়, পুলিশ ধরে, প্রশাসন আছে, বর্ডার আছে। আর অমিত শাহর কাছে বর্ডার। অমিত শাহ 12-14 বছর ওরা কী করছে? ওদের নাকের ডগায় ঢুকছে মানে কি? তার মানে ওরা ব্যর্থ। তাহলে ওরা সরকার ছেড়ে দিক, ওরা গৃহমন্ত্রী পদ ছেড়ে দিক, আমরা সামলে নেব। আরও যারা আছে যোগ্য ব্যক্তি, তারা সামলে নেবে। আপনি বর্ডার সামলাতে পারছেন না, আপনি লোক অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, আপনি সামলাতে ব্যর্থ। তার ব্যর্থতা ঢাকতে আপনি হিন্দু মুসলমান করে দিয়ে বলছেন রোহিঙ্গা বাংলাদেশি। কোথায় রোহিঙ্গা বাংলাদেশ? আমাকে দেখান। আপনি বনগাঁ যান, কারা আছে ওখানে? মুসলমান আছে। আমি বলছি না যে তাদেরকে বের করে দিন, ভারতবর্ষ তাদের নাগরিকত্ব দিক, ভারতবর্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আপনি যখন রোহিঙ্গা বলে চেঁচাচ্ছেন, মুসলমান বলে, বাংলাদেশি, পাকিস্তান, আরে কি দরকার বলে বাংলাদেশ পাকিস্তান থেকে এখানে আসবে? আর আসলে আমরাই বা কেন জায়গা দেবো এখানে? এবং বর্ডার আমাদের সিকিউরিটি, তার মানে কি আমাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে? মানে কোনো দেশের লোক হুটহাট করে ঢুকে যাচ্ছে মানে কি ভারতবর্ষের সিকিউরিটি দুর্বল? তারা এটাই বোঝাচ্ছে। এবং তারা সরকারে আছে। একটা সময় তারা যখন বিরোধী দলে ছিল, তারা বলছে যে বর্ডার নাকি অসুরক্ষিত, সরকার নাকি পারছে না সামলাতে। এখন তো তারা 12 বছর ধরে তার সরকারে আছে, তারা কেন তাহলে সামলাতে পারছে না? কালকের ঘটনায় মহিউর রঞ্জনই আসল রোহিঙ্গা বাংলাদেশ। একদমই রোহিঙ্গা বা বাংলাদেশে প্রকৃত হচ্ছে ওই ময়ূর রঞ্জন, ওই কিশলায় যারা আর বাংলায় চালায়। ঠিক আছে, এটা মানুষ কিন্তু জানে। ওরাই বনগায় বসবাসকারী হচ্ছে বাংলাদেশি আসল। ঠিক আছে, ওদেরকে আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। ওরা নিজেরাই গর্ত খুঁড়েছে, মুসলমানদেরকে ঠেলে ফেলে দেবে বলে ওই গর্তে কিন্তু নিজেরাই কিন্তু পড়ে গেছে। এবং রোহিঙ্গা বলতে যদি শুধু মুসলিমদের বোঝায়, ঠিক আছে, আপনি দেখুন মায়ানমারে কি অবস্থা হয়ে আছে। রোহিঙ্গা
রোহিঙ্গা মুসলিমদের। একটা দেশের নাগরিক, যে কোনো দেশের মানুষ যদি মারা যায়, একটা পৃথিবীর একটা আমরা প্রগতিশীল দেশ, আমরা তো ছোট দেশ নই, আমরা কাউকে নিয়ে হাসতে পারি না। কেউ যদি অত্যাচারিত হয় আমাদের দেশে অ্যাসাইলাম নেয়, রাজনৈতিক আশ্রয় নেয়, আমরা তো আশ্রয় দিই, আমরা তো উদার। ভারতবর্ষ সারা বিশ্বকে উদারতার একটা উদাহরণ নজির স্থাপন করেছি, যে ভারতবর্ষের গণতন্ত্রের প্রত্যেকটা জায়গায় মানবিকতার ছাপ। একজন গরিব মুচি মেথর রাস্তায় শুয়ে থাকা মেথরেরও যেমন অধিকার, একজন আলালের ঘরে দুলাল যে কর্পোরেট, যে ভারতবর্ষের কর্পোরেট, তারও কিন্তু সমান অধিকার। সেই ভারতবর্ষ কখনো কোনো মানবাধিকার লঙ্ঘন করে কোনো মানুষের মৃত্যুতে হাসতে পারে না। এরা আজকে বাংলাদেশের রোহিঙ্গা বলে হাসে, তারাও তো মানুষ। কিন্তু এখানে তো বাংলাদেশের রোহিঙ্গা নেই, যদি থাকে আইনি প্রক্রিয়া আপনি পাঠান, কে বাধা করেছে?